সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণীর লাইভ ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। এখন শুরু হয়েছে বসন্তকাল। ঢাকা কলেজের ফুলবাগান ফুলে ফুলে সুশোভিত। আমি আজকে ক্লাসে ঢাকা কলেজের ফুলবাগানের ফুল দিয়ে তোমাদেরকে ডালিয়া ফুল দিয়ে আমি সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসের মতো আজকে বুধবারে একই সময়ে হাজির হয়েছি অর্থনীতি প্রথম পত্রের ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অপেক্ষা করছিলে ক্লাসের জন্য, কিন্তু আমাদের ক্লাসটি একটু 5-7 মিনিট দেরি হয়েছে শুরু করতে, কারণ আরেকটি লাইভ ক্লাস চলছিল একই সময়ে। যাই হোক, আমি আজকে আমরা যখনই ফাগুন আসে তখনই আসে আমাদের তার সাথে আমাদের প্রাণের ভাষা রাষ্ট্র বাংলা ভাষার যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তার দিবসটিও সামনে চলে আসে, 8ই ফাল্গুন। তো এই ফাল্গুন এবং ভাষা 21শে ফেব্রুয়ারি এটি আমাদের আত্মার বন্ধন, এবং আমাদের যে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদরা, ভাষা সৈনিকরা আমাদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য যে জীবন দিয়েছিলেন, আত্মত্যাগ স্বীকার করেছিল, সে তারই আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রথম শহীদ মিনার। আর আজকের ক্লাসে আমি দেখাচ্ছি যে 1952 সালের যে 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করার জন্য যে মিছিল হয়েছিল, সেখানে যে গুলি হয়েছিল, যে তাদের স্মরণে 1953 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে হলো প্রথম যে শোভাযাত্রাটি হয়, বা এটিকে বলে মর্নিং প্রসেশন বা প্রভাত ফেরিটি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফিমেল শিক্ষার্থীরা যেই প্রভাত ফেরিটি করে তার চিত্রটি আমি তুলে এনেছি ভাষা শহীদদের স্মরণ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মর্নিং প্রসেশন শোভাযাত্রা হচ্ছে এটি, যে প্রভাত ফেরি হচ্ছে যে সকালে 21শে ফেব্রুয়ারি তারিখে বা 8ই ফাল্গুন তারিখে সকালে ভাষা সৈনিকদের, ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় ওই 1952 সালে যে মিছিলে যে স্লোগানগুলো হয়েছিল সেইগুলো দেওয়া হয় তাদের স্মরণার্থে, এবং তাদের স্মরণার্থে অনেক দেশের গান গাওয়া হয়। সেটি হচ্ছে আমাদের প্রভাত ফেরি। আমি তোমাদের এই চিত্রটি এই ভাষা শহীদদের, ভাষা সৈনিকদের স্মরণে আমি এই প্রথম প্রভাত ফেরির চিত্রটি আমি তুলে এনেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস তাহলে আমরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমি আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, যার বিষয় কোড 109। মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আজকে আমরা পড়ব। গত ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে একচেটিয়া বাজারে ফার্মের প্রান্তিক আয়। এটি আছে অধ্যায় 3-এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অধ্যায় 3-এর শেষ ক্লাস, সর্বশেষ ক্লাস, এবং অধ্যায় 3-এ আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে গিয়েছো। আমি গত ক্লাস পর্যন্ত আমি খেয়াল করেছি যে কিছু স্টুডেন্ট খুবই মনোযোগী, তার মধ্যে ইউসুফ গত ক্লাসে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিয়েছিলে এমসিকিউর, তোমাকে অভিনন্দন। এবং অন্যরা সবাই চেষ্টা করবে ক্লাসে আমি যেই এগুলো দেই, কুইজগুলো দেই, সেগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য, এবং পড়াশোনা করলে অবশ্যই ক্লাসের উত্তর ক্লাসেই দিতে পারবে। এবং মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি। চলো আমরা ক্লাসে যাই। আজকের এই বিষয়বস্তুর অধীনে আজকে আমাদের পাঠ্যসূচি হচ্ছে গত ক্লাসের ধারাবাহিকতায় প্রান্তিক আয় কি। প্রান্তিক আয়ের সাথে আমরা পড়ব যে এই পূর্ণ প্রতিযোগিতায় মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের বিশ্লেষণ। এই বিশ্লেষণটি আমরা টেবিলের মাধ্যমে করব, আবার রেখাচিত্রের মাধ্যমে করব। এবং অপূর্ণ প্রতিযোগিতায় মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের বিশ্লেষণ। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ক্রাইটেরিয়া, মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় বিশ্লেষণের। একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার অধীনের, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যেই মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় বিশ্লেষণ, আরেকটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা
বাজারের মোট আয় গড় আয় প্রান্তিক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের মতো আজকেও তোমাদেরকে আমি মানসিকভাবে প্রস্তুত করছি যে আমাদের আজকের ক্লাসটিও একটি চিত্রবহুল ক্লাস। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে আমার সাথে। যখন আমি চিত্র আঁকবো সাথে সাথে চিত্রটি এঁকে ফেলবে এবং এঁকে সাথে সাথে আমার সাথে ক্লাসটি সম্পন্ন করবে। তোমরা স্কেল এবং পেন্সিল রাবার নিয়ে বসে যাও। তারপরে আমরা আজকের ক্লাস শেষে আমরা আজকের ক্লাসের বাড়ির কাজ দিব, সৃজনশীল প্রশ্ন, সিকিউ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ্যসূচির পাশে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার, সুউচ্চ শহীদ মিনারটি, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। এই শহীদ মিনারটি সম্পর্কে আমি আগামী ক্লাসে, এই ফেব্রুয়ারি মাসের ক্লাসে আবার বলবো। এটির প্রত্যেকটি এটির এখানে সিগনিফিক্যান্স আছে, তাৎপর্য আছে। যে সিঁড়ি দেখতে পাচ্ছ তোমরা 8টি, তারপরে এর উচ্চতা, এর বেসমেন্ট, প্রত্যেকটি জিনিসের গুরুত্ব রয়েছে আমাদের এই স্বাধীনতার ইতিহাসের সাথে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয়টি বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যাচ্ছি হলো প্রান্তিক আয় কি। প্রান্তিক আয় কি এটি আমরা গত ক্লাসে পড়েছিলাম, যেহেতু আজকে আমাদের গত ক্লাসে এই প্রান্তিক আয়ের বিষয়টি আমাদের পুরোপুরিভাবে আমি শেষ করতে পারিনি, সেই জন্য গত ক্লাসে আজকে একটু রিপিট করছি যে প্রান্তিক আয় হচ্ছে কি, যে উৎপাদিত দ্রব্যের এক এককের বিক্রয়ের দ্বারা অতিরিক্ত যে আয় হয় তাকে প্রান্তিক আয় বলে। অর্থাৎ আমরা যখন মোট বিক্রয়ের পরিমাণ বাড়াবো, কত পরিমাণ বাড়াবো, এক একক পরিমাণ বিক্রয়ের পরিমাণ বাড়াবো, তখন আমাদের অতিরিক্ত আয় হবে। তাহলে অতিরিক্ত যে পরিমাণ আয় হবে অতিরিক্ত এক একক বিক্রয়ের জন্য, সেটি হচ্ছে প্রান্তিক আয়। অর্থাৎ সর্বশেষ একক বিক্রয়ের জন্য যে আয় হবে সেটি হলো প্রান্তিক আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রান্তিক আয়ের সূত্রটি হচ্ছে মোট আয়ের পরিবর্তন ভাগ হচ্ছে মোট বিক্রয়ের পরিবর্তন। এটিকে সংক্ষেপে আমরা সাংকেতিকভাবে বলতে পারি এমআর ইকুয়াল ডেল টিআর বাই ডেল কিউ। ডেল টিআর বাই ডেল কিউ এটি হলো এমআর। এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি উদাহরণ দিচ্ছি মার্জিনাল রেভিনিউর। সেটি হলো যে একটি ফার্ম 40 একক পণ্য 100 টাকা দরে বিক্রি করে। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কথার যে ল্যাঙ্গুয়েজের যে মারপেচ সেটা একটু বুঝে নিতে হবে আমাদেরকে। সবসময় আমরা যে সহজ সরল প্রবলেম পাবো, সমস্যা পাবো তা কিন্তু নয়। এখানে বলা হয়েছে যে একটি ফার্ম 40 একক পণ্য বিক্রি করে হলো 100 টাকা দরে। 100 টাকা দরে মানে হচ্ছে কি, প্রতি এককের দাম হচ্ছে 100 টাকা, এরকম সে 40 একক পণ্য বিক্রি করে। তার মানে কি, এইখান থেকে তার মোট আয় কত? এখান থেকে মোট আয় হচ্ছে 40 গুণন পি ইন্টু কিউ। এখানে পি হচ্ছে 100 আর কিউ হচ্ছে 40, তাহলে 40 ইন্টু 100 সমান হচ্ছে 4000। তাহলে এই প্রথমে আমরা যে ইনফরমেশনটি পেলাম সেখান থেকে আমরা বুঝতে পারি যে ফার্মের মোট আয় হচ্ছে 4000 টাকা। এখন তার পরের সেন্টেন্সে বলা হয়েছে যে 41 একক পণ্য বিক্রি করে একই দরে। তার মানে এখানে দামের কোনো পরিবর্তন হয়নি। এর আগের সেন্টেন্সে যে 100 টাকা দরে বিক্রি হয়েছিল, অর্থাৎ প্রতি একক 100 টাকা দাম, এইখানেও 41 একক পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও একই দাম। তার মানে 41 একক যখন পণ্য বিক্রয় করে তখন হচ্ছে আমাদের মোট আয় কত? 41 গুণন হচ্ছে 100, 4100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে প্রান্তিক আয় কত। তাহলে প্রান্তিক আয় আমরা কিভাবে বের করব? আমরা জানি যে ডেল টিআর ভাগ হচ্ছে ডেল কিউ। এখানে ডেল টিআর বলতে আমরা কি বুঝি? ডেল টিআর হচ্ছে যে সর্বশেষ একক থেকে মোট আয় এবং তার পূর্ববর্তী একক থেকে মোট আয়, এটির পার্থক্য হচ্ছে আমাদের ডেল টিআর। এর ডেল কিউ হচ্ছে সর্বশেষ একক পর্যন্ত বিক্রয়ের পরিমাণ বিয়োগ হচ্ছে এর পূর্ববর্তী একক পর্যন্ত বিক্রয়ের পরিমাণ। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ডেল, যেটিকে আমি সূত্রের মাধ্যমে লিখেছি TRN, অর্থাৎ টোটাল রেভিনিউ অফ এনতম একক, TRN মাইনাস TRN মাইনাস 1। TR টোটাল রেভিনিউ N-1 মানে এনতম এককের পূর্বের একক থেকে যে মোট আয়। এখানে আমাদের সর্বশেষ একক ছিল আমাদের 41তম একক এবং 41তম একক পর্যন্ত আমাদের মোট আয় হয়েছিল কত? 4100 টাকা। এবং 40তম একক, সেটিকে আমরা কি বলছি? 40তম এককের মোট আয় হলো আমাদের 4000 টাকা, যেটি আমি এই উদাহরণটি পড়ার সময় বের করেছি। সেটিকে আমরা বলছি হলো TRN-1।
পরিমাণ হলো 4000 টাকা। আর QN-QN-1 সেটিকে আমরা বলছি QN, এখানে সর্বশেষ এককের পরিমাণ কত 41, এবং QN-1 মানে সর্বশেষ এককের পূর্বের একক হলো কি QN-1, সর্বশেষ একক আমাদের 41 ছিল, এর পূর্ববর্তী একক হচ্ছে 40। তাহলে আমাদের এখানে আমরা যোগ বিয়োগ করে আমরা সলিউশন করে কি বের করতে পারছি 100 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তোমরা দেখবে যে এককের পার্থক্য এক হয়, পার্থক্যের পরিমাণ 1 একক হয়, তখন আমরা কি করতে পারি, এই এমআর এর সূত্রটিকে আমরা প্রথম অংশটি অর্থাৎ ডেলটি আর সমান হলো এমআর এর মান হবে। হ্যাঁ, যেমন এখানে 4100 বিয়োগ 4000, এটিকে বিয়োগ দিলে আমাদের আসে 100, ভাগ হলো 1, 41 বিয়োগ 40, এখানে 1 দিয়ে ভাগ করা আর না করা একই কথা। এই জন্য আমরা বলছি যখন এককের পরিমাণ বাড়ে হলো 1 একক বৃদ্ধি পায়, তখন হচ্ছে আমাদের কি, আমরা এই এমআর এর সূত্রটিকে নিতে পারি ডেল টিআর এন মাইনাস টিআর এন মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সূত্রটি। আমি এবার যাচ্ছি যে এই যে আমরা যে আমরা গত ক্লাসের শেষের দিকে পড়েছিলাম মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়। তাহলে এই মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় অর্থনীতিতে আমরা দুটি সিচুয়েশনের ভিত্তিতে এটিকে আমরা বিশ্লেষণ করতে পারি। একটি হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার, আর একটি হলো অপূর্ণ প্রতিযোগিতার বাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি এখানে একটু ধারণা দিচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতার বাজার হচ্ছে এমন একটি বাজার বা পূর্ণ প্রতিযোগিতা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে যে একটি শিল্পে যত ফার্ম আছে, শিল্প বলতে আমি যদি মনে করি যে শিল্প হচ্ছে কাপড় শিল্প, মানে কাপড় শিল্প বলতে বোঝানো হবে কাপড় শিল্পে যত ধরনের ফার্ম আছে, যতটি ফার্ম আছে সব ফার্ম মিলে হলো বাংলাদেশের কাপড় শিল্প। আর ইন্ডিভিজুয়াল ফার্মগুলো হচ্ছে কি কাপড়ের শিল্পের অধীনে পণ্য তৈরি করছে, কাপড়ের শিল্পের ফার্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি আমরা বুঝতে পেরেছি ফার্ম এবং শিল্প হচ্ছে একটি নির্দিষ্ট পণ্য উৎপাদন করার যত ধরনের ফার্ম আছে একটি দেশে, সেই সকল ফার্মকে একত্রে বলা হয় ওই পণ্যের শিল্প। আর ফার্ম হচ্ছে কি ওই শিল্পের অধীনে যে ফ্যাক্টরিগুলো, আলাদা আলাদা যে কারখানাগুলো, সেগুলো প্রত্যেকটা এক একটা ফার্ম বলা হয়। এখানে পূর্ণ প্রতিযোগিতা বলা হবে যে এখন যদি ফার্মগুলো যে এই পূর্ণ প্রতিযোগিতায় সকল ফার্ম উৎপাদনে অংশগ্রহণ করতে পারবে, আবার চাইলে লোকসান হলে আবার উৎপাদন থেকে বের হয়ে যেতে পারবে, এটি হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার। আরেকটি হতে পারে যে পূর্ণ প্রতিযোগিতা হচ্ছে যেখানে একটি ফার্মের সাথে আরেকটি ফার্মের এমন কম্পিটিশন থাকে যে তারা ফার্মগুলো কি করতে পারে না, একটি ফার্ম এককভাবে তার যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে না, আবার ক্রেতারাও তার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ একটি ফার্মে মানে যে শিল্পের পূর্ণ প্রতিযোগিতায় একটি শিল্পের পণ্যের দাম নির্ধারণ হবে হলো চাহিদা এবং যোগানের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন তোমাদেরকে প্রফেসর শামীমারা বেগম ম্যাডাম তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছেন যে ভারসাম্য বলতে তোমরা ভারসাম্য কি সেই বিষয়টি শিখেছো, যে চাহিদা রেখা এবং যোগান রেখার মাধ্যমে একটি দাম নির্ধারণ হয়েছে, সেটি হলো কি একটি ভারসাম্য দাম। ওই ভারসাম্য দামটি হলো কিসের মাধ্যমে নির্ধারণ হয়, এই পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে। যখন ফার্ম কি করতে পারে না, এই পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে দাম কখন নির্ধারণ হয়, যে চাহিদা এবং যোগানের মাধ্যমে তখন নির্ধারণ হয় যখন নাকি ফার্ম কি যোগানের উপর সে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। আর যখন ফার্ম যে তার অন্য কোনো ফার্মের কাছে যদি উৎপাদিত দ্রব্যের কাঁচামাল না থাকে, অথবা সে যদি উৎপাদন কৌশল না জানে, নতুন একটি পণ্য তৈরি করার ক্ষেত্রে কি করতে পারে, একটি ফার্ম বা দুটি ফার্ম কি করতে পারে, শুধুমাত্র পণ্য উৎপাদনের কাঁচামাল তাদের কাছে থাকে, তখন তারা কি করতে পারে, পণ্যের উৎপাদনের পরিমাণ বা পণ্যের যোগান নিয়ন্ত্রণ করতে পারে, তখন তারা কি করতে পারে, দামকেও নিয়ন্ত্রণ করতে পারে। এটিকে ওই অবস্থাটিকে বলা হয় যে অপূর্ণ প্রতিযোগিতার বাজার। তার মানে কি আমরা সাধারণত এটি বুঝি যে পূর্ণ প্রতিযোগিতার বাজার হচ্ছে অসংখ্য ফার্ম থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে। অসংখ্য ফার্ম মানে অসংখ্য উৎপাদনকারী বা অসংখ্য বিক্রেতা, আর অসংখ্য ক্রেতাও থাকবে। কোথায়? পূর্ণ প্রতিযোগিতার বাজারে। সেখানে কি করতে পারে না, দামের উপর বিক্রেতা নিয়ন্ত্রণ করতে পারে না এবং যোগানের উপরও বিক্রেতা এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। সেই জন্য
দাম আগে থেকে নির্ধারণ হয়ে থাকে। বাজারে ওই দামটাই ক্রেতাও কিনে বিক্রেতাও বিক্রি করে পূর্ণ প্রতিযোগিতার বাজারে। আর অপূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি দুটি ফার্ম থাকে বা সীমিত সংখ্যক ফার্ম থাকে, তারা কি করে, তারা মানে পণ্যের যোগান নিয়ন্ত্রণ করতে পারে, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে। সেই জন্য অপূর্ণ প্রতিযোগিতায় কি পণ্যের দাম এক এক বাজারে এক এক রকম রাখে বা এক এক ক্রেতার কাছে এক এক রকম দাম রাখতে পারে বা এক এক রকম বিক্রি করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝে গেলাম যে পূর্ণ প্রতিযোগিতা হচ্ছে এমন একটি বাজার ব্যবস্থা যে ব্যবস্থায় যে পণ্যের দাম ক্রেতা বা বিক্রেতা কেউই নিয়ন্ত্রণ করতে পারে না। পণ্যের দাম নির্ধারণ হয় চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে। তাহলে এইখানে আমরা এই যে একটি দেখতে পাচ্ছি, যে টেবিল দেখতে পাচ্ছি, এখানে দেখো কিউ হলো উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ। এই উৎপাদনের বা বিক্রয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে পণ্যের দাম কিন্তু একই আছে। প্রথম একক যখন পণ্য বিক্রয় করেছে এই বিক্রেতা, তখন সে 100 টাকায় বিক্রি করেছে। দ্বিতীয় একক যখন বিক্রি করেছে তখন 100 টাকায় বিক্রি করেছে। তৃতীয় একক যখন বিক্রি করেছে তখনও পি এর মান 100। চতুর্থ একক যখন বিক্রি করেছে তখনও পি এর মান 100। পঞ্চম একক যখন বিক্রি করেছে তখনও পি এর মান 100। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা বলতে আমরা কি এখানে দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতায় বিক্রয়ের পরিমাণ বাড়লেও প্রতি একক দ্রব্যের দাম বাড়েনি, একই আছে। যেমন আমি যদি একটি উদাহরণ দেই, যে আমরা বাজারে 50 টাকা কেজি চালের দাম, তাহলে 1 কেজি চাল যদি আমি কিনি তাহলে 50 টাকা লাগবে। 2 কেজি চাল কিনলে আমার 100 টাকা লাগবে। 3 কেজি চাল কিনলে আমার 150 টাকা লাগবে, 150 টাকা লাগবে। তার মানে কি প্রতি একক চালের দাম কিন্তু এখানে সমানই আছে। এটি হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার। আমি যেই চালের বাজারের উদাহরণ দিলাম, এই চালের বাজারটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার, কারণ প্রত্যেক একক চালের দাম আমাকে 50 টাকা, মানে একই দাম আমাকে দিতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কথা না বাড়িয়ে এখন আমরা যাচ্ছি যে এখানে টিআর সমান কি হবে। টিআর সমান কি হবে, পি ইন্টু কিউ। তাহলে প্রথম এককের জন্য কিউর মান, পি ইন্টু কিউর মান কত, 100 গুণ 1, 100 একক। এবং এআর এর মান কত, এআর এর সূত্র হচ্ছে কি আমরা গত ক্লাসে শিখেছি, টিআর ভাগ হচ্ছে কিউ। অর্থাৎ টিআর মানে টোটাল রেভিনিউকে যখন আমরা কিউ দিয়ে ভাগ দিব, কিউ মানে পরিমাণ, এখানে কিউ হলো 100 একক, কিউ হলো 1 একক, 1 একক বিক্রয়ের পরিমাণ আমাদের টিআর পেয়েছি 100, 100 ভাগ 1 সমান হলো 100। এবং এমআর এর সূত্র হচ্ছে কি আমাদের ডেল টিআর বাই ডেল কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ছকটি একটু তুলে নাও খাতায়, কারণ এই ছকটি থেকে আমরা এখন ক্লাসের বোর্ডে গিয়ে চিত্র আঁকাবো। আমি এখন দেখো, আমি এই ইয়েটিতে আমি বলছি যে এখানে এই ছকটিতে আমরা লক্ষ্য করছি যে পি একই পরিমাণ আছে, কিন্তু কিউ এর মান টিআর এর মান বেড়েছে। যখন 1 একক উৎপাদনের পরিমাণ তখন টিআর হচ্ছে 100, 2 একক উৎপাদনের পরিমাণ তখন টিআর হচ্ছে 200, কারণ পি ইন্টু কিউ 100 গুণ 2, তাহলে কত হলো 200। তারপরে 3 একক উৎপাদনের ক্ষেত্রে পি ইন্টু কিউ কত, পি হলো 100, কিউ হলো 3, তার মানে 300। এইভাবে কি হচ্ছে যে টিআর এর মান বেড়েছে, উৎপাদন বাড়ার সাথে সাথে টিআর এর মান বেড়েছে। এবং এখানে কিউ এবং টিআর এর মানের মধ্যে যদি আমরা একটি সম্পর্ক দেখাই, তাহলে আমরা কি দেখতে পাই যে কিউ যে হারে বেড়েছে টিআরও একই হারে বেড়েছে। যে টিআর কিউ দ্বিগুণ হয়েছে, এই যে 1 যখন কিউ এর মান যখন 1 তখন টিআর হলো 100, আর কিউ এর মান যখন 2 তখন টিআর এর মান হলো 200। তার মানে কিউ যখন দ্বিগুণ হয়েছে টিআর দ্বিগুণ হয়েছে, কিউ যখন 3 গুণ হয়েছে টিআর 3 গুণ হয়েছে। যেমন কিউ 3 গুণ হয়েছে তখন টিআর কত, 100 থেকে 300 হয়ে গিয়েছে। কিউ 5 গুণ হয়েছে তখন টিআর এর মানও 5 গুণ হয়েছে। প্রথম এককে ছিল টিআর 100 একক, 5 গুণ যখন কিউ হয়েছে তখন টিআর এর মান হয়েছে 500 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা দেখতে পাই কিউ এবং টিআর এর মধ্যে সম্পর্ক যদি আমরা দেখাই, তাহলে দেখতে পাই কিউ যে হারে বেড়েছে টিআরও একই হারে বেড়েছে। এটিকে বলা হয় কি, কিউ মানে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণের সাথে টিআর এর মোট আয়ের পূর্ণ প্রতিযোগিতায় হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এই সম্পর্কটিকে কি বলা হবে, সমানুপাতিক সম্পর্ক। যে একই হারে
কিউ এবং টিআর বেড়েছে। এখন যদি আমরা এর আরও দুই সম্পর্কগুলো যদি ব্যাখ্যা করি যে কিউ এর সাথে এআর এর সম্পর্ক কি, কিউ এর সাথে এমআর এর সম্পর্ক কি। কিউ যত বেড়েছে এআর একই আছে, কার সমান আছে, এআর পি এর সমান আছে। কেন আছে, যে এক টিআর এআর সমান হচ্ছে টিআর ভাগ হলো কিউ। তাহলে টিআর যদি 100 হয় এক এককের জন্য, তাহলে কিউর মান কত 1, 100/1 100। তারপরে আবার দ্বিতীয় এককের জন্য এআর কত 200/2 সমান হলো 100। এরকম করে করে আমরা দেখতে পাই এআর এর মানের কোনো পরিবর্তন হয়নি। আবার এমআর এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টিআর সমান কত, এমআর সমান কত এক এককের জন্য 100 বিয়োগ হলো 0 পূর্ববর্তী একক। এভাবে আমরা দেখতে পাই যে এমআর এর মানও একই আছে, এআর এর মানও একই আছে, পি এর মানও একই আছে। তাহলে আমরা এই পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে পারি যে এই টেবিল বিশ্লেষণ করে পি এর মান পি সমান এআর সমান এমআর, পি সমান এআর সমান এমআর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিউ এর মান বাড়লেও পি এর মান এআর এর মান এবং এমআর এর মান একই আছে, এবং পি এটাকে আমরা বলি যে পূর্ণ প্রতিযোগিতায় পি সমান এআর সমান এমআর। এটি অনুধাবনের প্রশ্ন হিসাবে আমাদের আসে যে বুঝিয়ে লেখো যে পি সমান এআর সমান এমআর কখন হয়। এটি কখন হয়, পূর্ণ প্রতিযোগিতার বাজারের ক্ষেত্রে হয়। কেন হয়, যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে দাম স্থির থাকে বলে, প্রত্যেক একক দ্রব্যের দাম স্থির থাকে বলে, দাম পরিবর্তন হয় না বলে, প্রত্যেক এককের দাম পরিবর্তন হয় না বলে এআর এর মানের কোনো পরিবর্তন হয় না এবং এমআর এর মানের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরেকটি সম্পর্ক তোমাদেরকে বলছি, সেটি হলো টিআর এবং এমআর এর সম্পর্ক। এখানে টিআর কিউ এর মান বাড়লে টিআর এর মান একই হারে বেড়েছে। তাহলে এটির প্রতিফলন আমরা দেখতে পাই এমআর এর মানের দিকে তাকালে, যে টিআর যেহেতু সমানুপাতিক হারে বেড়েছে, সেই জন্য এমআর হলো কি দেখায়, টিআর এর পরিবর্তনকে দেখায়। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে টিসি রেখা হলো কি দেখিয়েছিল, টিসি রেখার ঢাল দেখিয়েছিল এমসি রেখা। ঠিক একইভাবে এখানে টিআর রেখার ঢালকে শো করে হলো এমআর রেখা। মানে টিআর রেখায় কতটা পরিবর্তন হলো, টিআরে কতটা পরিবর্তন হলো সেটি দেখায় হলো এমআর। তাহলে টিআরের যে পরিবর্তন, সেই পরিবর্তনটি যেহেতু সমানুপাতিক একই হারে, সেই জন্য এমআর এর পরিবর্তন হয়নি, এমআর এর পরিবর্তন একই আছে। এমআর এর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায়, প্রত্যেক এককের ক্ষেত্রেই এমআর 100 আছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এই যে টিআরের যে পরিবর্তন, এই পরিবর্তন একই হারে আছে বলে কিউ এর মানের সাথে টিআরের যে পরিবর্তন, এই পরিবর্তনের সমানুপাতিক সম্পর্ক বলে এমআর এর মান একই আছে। সেই জন্য পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, কোনো পরিবর্তন হয় না। মোদ্দা কথা হচ্ছে আমাদের এই পূর্ণ প্রতিযোগিতায় এখানে দাম হচ্ছে আমাদের কি মূল বিষয়, যে দামটা ক্রেতাও গ্রহণ করছে বিক্রেতাও গ্রহণ করছে, দামের উপর নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা কারো নেই। সেজন্য বলা হয় পূর্ণ প্রতিযোগিতায় দামকে বলা হয় কি, বিক্রেতা হলো দাম গ্রহীতা, মানে বিক্রেতা প্রাইস টেকার, প্রাইস সে গ্রহণ করে। ক্রেতাও দাম গ্রহণ করে, পূর্ণ প্রতিযোগিতায় বিক্রেতাও দামকে গ্রহণ করতে হয়। দামকে কেউ কারোই এককভাবে পরিবর্তন করা সম্ভব না। দাম নির্ধারণ হয় চাহিদা এবং যোগানের ভারসাম্যের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যাচ্ছি, তাহলে আমি এখন বোর্ডে গিয়ে তোমাদের এই ইয়েটি থেকে আমি চিত্রে দেখাবো। আমি প্রথমে তোমাদের একটু এই ছকটি একটু চট করে আমি তুলে নিচ্ছি, যে আমাদের প্রথমে এলো, এটি হলো আমরা এই ছক হলো কি আমাদের পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে, পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা বের করব হলো কি, আমরা টিআর রেখা আঁকবো, এআর রেখা আঁকবো এবং এমআর রেখা আঁকবো। এখন যেহেতু আমাদের রেখা অঙ্কন করতে হবে, সেই জন্য আমরা কি করব, আমরা আগে ছকটি একটু আমি তুলে নেই। পি টিআর, তারপরে হলো এআর, আর হচ্ছে এমআর। এখানে কিউ এর মান আমরা 1 2 3 4
আমরা 5 পর্যন্ত রেখেছি। আর আমরা কি বলেছি যে এখানে দামের পরিবর্তন হবে না, প্রত্যেক এককের দাম একই থাকবে। এখানে আমরা প্রত্যেক এককের দাম ধরে নিয়েছি 100 একক। তার মানে প্রথম এককের দাম 100 টাকা, দ্বিতীয় এককের দাম 100 টাকা, তৃতীয় এককের দামও 100 টাকা, চতুর্থ এককের দামও 100 টাকা, পঞ্চম এককের দামও 100 টাকা। এখানে তাহলে টিআর সমান কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? পি ইন্টু কিউ। এই পি ইন্টু কিউ গুণ দিলে 100 গুণ 1 সমান হলো 100। এখানে হলো 100 গুণ 2 সমান হলো 200। তাহলে এখানে 200, আর এখানে হলো 100 গুণ 3, 100 গুণ 3 সমান হলো 300। 100 গুণ 4, আমি এগুলোকে নিচে নিচে লিখছি যেন আমার আর মুছতে একটু সুবিধা হয়। আর এখানে হলো কি 100 গুণ 4 সমান হলো 400। 100 গুণ 5 সমান হলো 500। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তাহলে এই টিআরগুলো আমি এইভাবে পেয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এআর আমরা কিভাবে পাবো? এআর পাবো হলো আমাদের টিআর ভাগ হলো, আমরা এটাকে কি বলেছিলাম, টিআর ভাগ হলো কিউ। তাহলে টিআর সমান হলো আমাদের 100, 100 ভাগ 1 সমান কত? 100।